সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের আজকের এই কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের অনলাইনের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তোমাদের আজকে পড়াবো ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথম পত্রের 10ম অধ্যায়, অর্থাৎ ব্যবসা উদ্যোগ যে চ্যাপ্টার, সেটি আমরা আজকে শুরু করতে যাচ্ছি। তোমরা ইতিমধ্যেই, আমি বুঝতে পারছি না যে তোমরা শুনতে পাচ্ছ কিনা। তোমরা যদি শুনতে পাও, ক্লিয়ার যদি আমার সাউন্ড বা আমাকে দেখতে পাচ্ছ, প্লিজ কমেন্টে জানাও। শিক্ষার্থীরা, আমরা পড়াতে চলে যাই। প্রথমে বলেছি যে আজকে আমরা শুরু করব ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা বিষয়ের পত্রের 10ম অধ্যায়। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে একটি ছবি দেখা যাচ্ছে। ছবিতে নারী উদ্যোক্তাদের আয়োজনে মেলা বসেছে। নারী উদ্যোক্তাদের আয়োজনে মেলা বসেছে। আমাদের চ্যাপ্টার যেটি, সেটির নাম হচ্ছে ব্যবসা উদ্যোগ, অর্থাৎ বিজনেস এন্টারপ্রেনিয়ারশিপ। নারী উদ্যোক্তাদের আয়োজনে একটি মেলা হচ্ছে। এই চ্যাপ্টারে আমরা কি কি আজকে শিখব সেটা একটু খেয়াল করি। দেখো, এই অধ্যায় আজকের পড়াটুকু শেষ হলে আমরা জানতে পারবো ব্যবসা উদ্যোগের ধারণা ব্যাখ্যা করতে পারবো, ব্যবসা উদ্যোক্তা ও শিল্প উদ্যোক্তা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, ব্যবসা উদ্যোগ ধারণার ক্রম বিকাশ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, আর জানতে পারবো ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য। এগুলো সবই আমরা আজকের আলোচনা শেষে জানতে পারবো। দেখো, শুরুতেই উদ্যোগের ধারণা, অর্থাৎ কনসেপ্ট অফ এন্টারপ্রেনিয়ারশিপ। শিক্ষার্থীরা খুব মনোযোগের সাথে খেয়াল করো। দেখো, তুমি যদি একটি চ্যাপ্টারের প্রথম সংজ্ঞাটুকু, অর্থাৎ প্রথম যেটি, যার নামে চ্যাপ্টার, সেটি যদি ভালো করে বুঝতে পারো, তাহলে চ্যাপ্টারে আশা করি আর কিছুই থাকে না বোঝার মতো। এখন তুমি যদি এখানে উদ্যোগ কি, উদ্যোগ সম্পর্কে যদি ক্লিয়ার জানতে পারো, তাহলে তোমার এই চ্যাপ্টারের মোটামুটি বলা যায় সবকিছুই শেষ হয়ে যাবে। দেখো, এখানে দেয়া আছে উদ্যোগ, যে কোনো নতুন চিন্তা মাথায় রেখে, খুব মনোযোগের সাথে শুনবে কিন্তু, কোনো নতুন চিন্তা মাথায় রেখে যখন কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ তা বাস্তবায়নের প্রয়াস নেন, তাকে উদ্যোগ বলে। আমি আবারও বলছি, কোনো নতুন চিন্তা মাথায় রেখে যখন কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ, অর্থাৎ একজন ব্যক্তি না, এখানে একজন ব্যক্তি হতে পারে, আবার একাধিক ব্যক্তিও হতে পারে, কোনো নতুন চিন্তা, অর্থাৎ তার প্ল্যানটা আসবে নতুন, একেবারে নতুন, অন্যদের সাথে মিলবে না, ডিফারেন্ট হবে। কোনো নতুন চিন্তা মাথায় রেখে যখন কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ তা বাস্তবায়নের প্রয়াস নেন, তাকে উদ্যোগ বলে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আবারও বলছি আমি, কোনো নতুন চিন্তা মাথায় রেখে যখন কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ তা বাস্তবায়নের প্রয়াস নেন, তাকে কি বলে? উদ্যোগ বলে। ছোট্ট করে যদি বলি, সাধারণ অর্থে কোনো কাজ করার প্রচেষ্টাকে উদ্যোগ বলে। তোমার এখান থেকে প্রশ্ন আসবে পরীক্ষায়, উদ্যোগ কি বা ব্যবসা উদ্যোগ কি? দেখো, কোনো নতুন চিন্তা মাথায় রেখে যখন কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসা করার বা ব্যবসা শুরু করার প্রয়াস নেন, তখন তাকে বলবে ব্যবসা উদ্যোগ। দেখো, উদ্যোগের ধারণার মধ্যে আমরা বিখ্যাত একজনের নাম, সেটা হচ্ছে রিচার্ড ক্যান্টিলন। খেয়াল করো, কনসেপ্ট অফ এন্টারপ্রেনিয়ারশিপের মধ্যে দেয়া আছে প্রখ্যাত অর্থনীতিবিদ রিচার্ড ক্যান্টিলন। প্রখ্যাত অর্থনীতিবিদ রিচার্ড ক্যান্টিলন 1725 সালে সর্বপ্রথম অর্থনীতিতে উদ্যোগ বিষয়টি সংযোজন করেন, তাই তাকে ব্যবসা উদ্যোগের জনক বলা হয়। খেয়াল করো শিক্ষার্থীরা, প্রখ্যাত অর্থনীতিবিদ রিচার্ড ক্যান্টিলন 1725 সালে সর্বপ্রথম অর্থনীতিতে উদ্যোগ বিষয়টি সংযোজন করেন, তাই তাকে ব্যবসা উদ্যোগের জনক বলা হয়। এখন তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ব্যবসা উদ্যোগের জনক কে? তখন তোমার উত্তরটি হবে, ব্যবসা উদ্যোগের জনক হচ্ছেন রিচার্ড ক্যান্টিলন। কত সালে তিনি অর্থনীতিতে এটি সর্বপ্রথম যোগ করেন বিষয়টি? 1725 সালে। তিনি, প্রখ্যাত অর্থনীতিবিদ রিচার্ড ক্যান্টিলন 1725 সালে সর্বপ্রথম অর্থনীতিতে উদ্যোগ বিষয়টি সংযোজন করেন, তাই তাকে ব্যবসা উদ্যোগের জনক বলা হয়।
তাহলে তোমরা বুঝতে পারছো আশা করি ব্যবসা উদ্যোগের জনক বলা হয় কাকে? রিচার্ড ক্যান্টিলনকে। উদ্যোগের ধারণার মধ্যে আরেকটু আমরা জানব, শিল্প এবং উদ্যোগ শব্দ দুটোর সমন্বয়ে শিল্প উদ্যোগ এর উদ্ভব ঘটেছে। শিল্প এবং উদ্যোগ শব্দ দুটোর সমন্বয়ে শিল্প উদ্যোগ এর উদ্ভব ঘটেছে। 1930 সালে, দুঃখিত, 1830 সালে চার্লস ব্যাবেজ কম্পিউটার আবিষ্কার করেন। 1830 সালে চার্লস ব্যাবেজ কম্পিউটার আবিষ্কার করেন। অবশ্য প্রায় 100 বছর পূর্বে অ্যালেন টিউরিং কম্পিউটার ধারণার গোড়াপত্তন করেন। চার্লস ব্যাবেজ কম্পিউটার আবিষ্কার করেন ঠিকই, কিন্তু 100 বছর পূর্বে অ্যালেন টিউরিং কম্পিউটার কি, কম্পিউটার ধারণার গোড়াপত্তনটি উনি করে দেন। এছাড়া আছে দেখো মাইক্রোসফট, তোমরা সবাই বিল গেটসের নাম শুনেছো, মাইক্রোসফটের নাম শুনেছো। মাইক্রোসফটের নির্মাতা বিল গেটস কম্পিউটার সফটওয়্যার উন্নয়ন ঘটান বলে তাকে একজন কম্পিউটার উদ্ভাবনকারী হিসেবে গণ্য করা হয়। খেয়াল করো, মাইক্রোসফট নির্মাতা বিল গেটস কম্পিউটার সফটওয়্যারের উন্নয়ন ঘটান বলে তাকে একজন কম্পিউটার উদ্ভাবনকারী হিসেবে গণ্য করা হয়। এক্ষেত্রে দুজনকে উদ্যোক্তা বলা গেলেও আবিষ্কারক বলা যায় না। চার্লস ব্যাবেজ একজন আবিষ্কারক আর বিল গেটস একজন উদ্ভাবনকারী হিসেবে গণ্য হবেন, কেননা আবিষ্কারক সম্পূর্ণ নতুন কিছু সৃষ্টি করেন আর উদ্ভাবনকারী আবিষ্কৃত বিষয়কে কাজে প্রয়োগ করেন। দেখো, এর আগে অর্থাৎ উদ্যোগের ধারণার মধ্যে আমরা মোটামুটি ভালো করে জানতে পারলাম সেটি হচ্ছে যে নতুন চিন্তা মাথায় রেখে যখন কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ তা বাস্তবায়নের প্রয়াস নেন সেটি হচ্ছে উদ্যোগ। তারপর আমরা জানতে পারলাম ব্যবসা উদ্যোগের জনককে, জানতে পারলাম শিল্প উদ্যোগ এবং শব্দ দুটোর সমন্বয় এটি ঘটে, মাইক্রোসফট বিল গেটসের কথাও জানতে পারলাম। এবার আমরা যাব ব্যবসা উদ্যোগ ধারণার ক্রমবিকাশ। তোমরা একটু মনোযোগ দিবে, এইটুকু অংশ অর্থাৎ ইভলিউশন অফ কনসেপ্ট অফ এন্টারপ্রেনিয়ারশিপ মানে ব্যবসা উদ্যোগ ধারণার ক্রমবিকাশ, এই অংশটুকু তোমাদের পাঠ্যপুস্তকে যতটুকু দেয়া আছে এখান থেকে একটুকু অংশ বাদ দেয়া যাবে না, কারণ এখান থেকে তোমার জ্ঞানমূলক আর এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন এটার বিস্তারিত আলোচনা এখান থেকে যেহেতু কোনো লাইন বাদ দেওয়া যাবে না, কোনো লাইন ইম্পর্টেন্ট কোন লাইন ইম্পর্টেন্ট না সেটি যেহেতু বলা যাচ্ছে না, অর্থাৎ এখান থেকে প্রত্যেকটি ওয়ার্ডই ইম্পর্টেন্ট। মোট কথা এখান থেকে প্রত্যেকটি ওয়ার্ড তোমার জানতে হবে, প্রত্যেকটি লাইন জানতে হবে। এই কারণে আমি তোমাদের একটা বাড়ির কাজ দিতে চাই, সেটা হচ্ছে যে ব্যবসা উদ্যোগ ধারণার ক্রমবিকাশ, এই অংশটুকু থেকে তোমরা 15টি এমসিকিউ তৈরি করে রাখবে। আগামী ক্লাসের আগে আমাকে অবশ্যই মেসেঞ্জারে পারো, যে যেভাবেই পারো লিখা এমসিকিউ গুলো আমাকে দেখিয়ে নিবে। ব্যবসা উদ্যোগ ধারণার ক্রমবিকাশ আমি একটু বলে দেই। ব্যবসা উদ্যোগ ধারণার ক্রমবিকাশকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়। প্রশ্ন হতে পারে ব্যবসা উদ্যোগ ধারণার ক্রমবিকাশকে কয়টি ভাগে ভাগ করা যায়? ব্যবসা উদ্যোগ ধারণার ক্রমবিকাশকে 3টি ভাগে ভাগ করা যায়। কি কি? প্রাচীন যুগ আছে, মধ্যযুগ, এরপরে আছে আধুনিক যুগ। শিক্ষার্থীরা খেয়াল করো, আধুনিক যুগটিকে আবার 3টি ভাগে ভাগ করা যায়। আধুনিক যুগটিকে আবার কয়টি ভাগে ভাগ করা যায়? 3টি ভাগে। একটা হচ্ছে অষ্টাদশ শতক, আরেকটি হচ্ছে ঊনবিংশ শতক, এরপরে আছে বিংশ শতক। তাহলে এখান থেকে প্রশ্ন হবে ব্যবসা উদ্যোগ ধারণার ক্রমবিকাশকে কয়টি ভাগে ভাগ করা যায়? 3টি ভাগে। কি কি? প্রাচীন যুগ, মধ্যযুগ আর আধুনিক যুগ। আর আধুনিক যুগকে আবার 3টি ভাগে ভাগ করা যায়, অষ্টাদশ শতক, ঊনবিংশ শতক, বিংশ শতক। এরপরে বলছি, তোমরা আবারও বলছি, আমি মনোযোগ দিয়ে শোনো, এই অংশটুকু তোমরা বাসায় প্রত্যেকটি লাইন খুব ভালো করে পড়ে 15টি এমসিকিউ তৈরি করে রাখবে। ঠিক আছে, দেখো আমরা এতক্ষণ ব্যবসা উদ্যোগ কি সেটা জানতে পারলাম, উদ্যোগ কি সেটা জানতে পারলাম। এখন আমরা আসছি, টপিকটা হচ্ছে ব্যবসা উদ্যোক্তা বা শিল্প উদ্যোক্তার ধারণা। দেখো, ব্যবসা উদ্যোক্তা বা শিল্প উদ্যোক্তার ধারণা, কনসেপ্ট অফ এন্টারপ্রেনিয়ার অথবা বিজনেস এন্টারপ্রেনিয়ার। দেখো, যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ, ওই সংজ্ঞাটির সাথে অনেকটাই মিল আছে। ওখানে ছিল যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ ব্যবসার বিষয়ে নতুন চিন্তা মাথায় রেখে তা বাস্তবায়নের প্রয়াস নেন। আর এখানে হচ্ছে
যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ ব্যবসা বিষয়ে নতুন চিন্তা মাথায় নিয়ে, অর্থাৎ উনি শুধু চিন্তাই করবে না, তা বাস্তবায়নে উদ্যোগী হন। উদ্যোগের ক্ষেত্রে শুধুমাত্র নতুন চিন্তা মাথায় রেখে তা বাস্তবায়নে প্রয়াস নেবে। আর এখানে হবে যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ ব্যবসা বিষয়ে নতুন চিন্তা মাথায় রেখে তা বাস্তবায়নে উদ্যোগী হন, তাকে ব্যবসা উদ্যোক্তা বলে। এখন তোমার পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে ব্যবসা উদ্যোক্তা কি, এটা তো আমি পারি, কিন্তু যদি পরীক্ষায় প্রশ্ন হয় শিল্প উদ্যোক্তা কি, সেক্ষেত্রে তো মাথায় মনেই হবে যে এটা তো পড়ি নাই, কি হবে। আমি আবারও বলে দিচ্ছি, ব্যবসা উদ্যোক্তা যা, শিল্প উদ্যোক্তা তাই। পরীক্ষায় যদি ব্যবসা উদ্যোক্তা কি আসে, যে অ্যান্সার তুমি দিতে পারো, শিল্প উদ্যোক্তার ক্ষেত্রে সেই একই অ্যান্সার তুমি দিতে পারবে। আবারও বলছি, খেয়াল করো, যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ ব্যবসা বিষয়ে নতুন চিন্তা মাথায় নিয়ে তা বাস্তবায়নে উদ্যোগী হন, তাকে ব্যবসা উদ্যোক্তা বলে। আবার একেই শিল্প উদ্যোক্তাও বলা হয়। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সংজ্ঞাটি কি মুখস্থ হয়েছে? আশা করছি মুখস্থ হয়েছে। আমি আবারও বলছি, যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ ব্যবসা বিষয়ে নতুন চিন্তা মাথায় নিয়ে তা বাস্তবায়নে উদ্যোগী হন, এখানে একটি শব্দ সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সেটি হচ্ছে উদ্যোগী হন, তাকে ব্যবসা উদ্যোক্তা বলে। আবার একেই শিল্প উদ্যোক্তাও বলা হয়। দেখো, তোমরা খুব ভালো করেই জানো বিখ্যাত কিছু উদ্যোক্তা আছেন পৃথিবীতে, যাদের নাম খ্যাতি যশ সারা পৃথিবী জুড়েই আছে। দেখো, এখানে দেয়া আছে প্রথমে যেটি, সেটি হচ্ছে, আমরা সবাই টাটা কোম্পানির নাম শুনেছি। ভারতের টাটা কোম্পানির প্রতিষ্ঠাতা হচ্ছেন জামশেদ টাটা। প্রশ্ন হতে পারে, ভারতের টাটা কোম্পানির প্রতিষ্ঠাতা কে? জামশেদ টাটা। আমরা সবাই চিকেন ফ্রাই, বিভিন্ন দোকানে গিয়ে চিকেন ফ্রাই খাই, কিন্তু কেএফসির নাম তোমরা সবাই আশা করি শুনে থাকবে। কেএফসির প্রতিষ্ঠাতাকে তা কিন্তু আমরা জানি না। হয়তোবা ওই কেএফসির যে প্রতিষ্ঠাতা ওনাকেও দেখেছি, কিন্তু ওনার নাম আমরা জানি না। আজকে আমরা জেনে নিব কেএফসির প্রতিষ্ঠাতা কে। কেএফসির প্রতিষ্ঠাতা হচ্ছেন হারল্যান্ড স্যান্ডার্স। খেয়াল করো, হারল্যান্ড স্যান্ডার্স। আবারও বলছি, ভারতের টাটা কোম্পানির প্রতিষ্ঠাতাকে জামশেদ টাটা, আর কেএফসি এর প্রতিষ্ঠাতাকে হারল্যান্ড স্যান্ডার্স। তোমার পরীক্ষায় প্রশ্ন হতে পারে দুটি থেকেই, যে ভারতের টাটা কোম্পানির প্রতিষ্ঠাতা কে, তার নামটা কি, জামশেদ টাটা, আর কেএফসি প্রতিষ্ঠাতা কে, হারল্যান্ড স্যান্ডার্স। এছাড়াও একজন বিখ্যাত উদ্যোক্তা, তোমরা সবাই ওয়ালমার্টের নাম শুনেছো। ওয়ালমার্ট কি, তার বর্ণনা আমরা একটু পরে জানবো। এর আগে আমরা দেখে নিই ওয়ালমার্টের প্রতিষ্ঠাতাটা কে। দেখো, ওয়ালমার্টের প্রতিষ্ঠাতা হচ্ছেন স্যাম ওয়ালটন। খেয়াল করো, ওয়ালমার্টের প্রতিষ্ঠাতা কে? স্যাম ওয়ালটন। তোমার জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে ওয়ালমার্টের প্রতিষ্ঠাতার নাম কি, বা ওয়ালমার্টের প্রতিষ্ঠাতা কে। ওয়ালমার্টের প্রতিষ্ঠাতা হচ্ছেন কে? স্যাম ওয়ালটন। দেখো, উনি একটি কথা বলেছেন, কথাটি খুব মনোযোগ দিয়ে শোনো। দেখো, এক জায়গায় পড়ে থাকলে কখনোই কিছু হবে না। অর্থাৎ তুমি যদি একটি জায়গায় পড়ে থাকো, কখনোই কিছু হবে না। সময়ের সাথে সবকিছু বদলাচ্ছে। সফল হতে হলে তোমাকে এই বদলের সামনের সারিতে থাকতে হবে। সফল হতে হলে তোমাকে এই বদলের সামনের সারিতে থাকতে হবে। খুব সুন্দর একটি কথা বলেছেন ওয়ালমার্টের প্রতিষ্ঠাতা স্যাম ওয়ালটন। শিক্ষার্থীরা, আমরা ইতোমধ্যেই জেনেছি টাটা কোম্পানির প্রতিষ্ঠাতা জামশেদ টাটা, কেএফসির প্রতিষ্ঠাতা হারল্যান্ড স্যান্ডার্স, আর ওয়ালমার্টের প্রতিষ্ঠাতাকে স্যাম ওয়ালটন। দেখো, ওয়ালমার্টের একটি চিত্র এখানে দেয়া আছে। ওয়ালমার্ট আসলে কি? মনে প্রশ্ন জাগতেই পারে যে ওয়ালমার্ট কি, আজকে প্রথম শুনলাম হয়তোবা। যারা জানো তারা তো ভালোই, যারা জানো না তারা আজকে আমরা জেনে যাব। দেখো, উদ্যোগ গতানুগতিক ব্যবসা কর্মকাণ্ড নয়, ওয়ালমার্ট স্টোরের একটি সংক্ষিপ্ত ইতিহাস ছোট্ট করে দেয়া আছে, একটু মনোযোগ দিয়ে সবাই শুনবে। এটা তোমাদের বইটাতে নাই, তোমাদের যে পাঠ্যপুস্তক পাঠ্য করা হয়েছে সেখানে নাই, জাস্ট তোমাদের জানার জন্য আমি বলছি, একটু মনোযোগ দিবে সবাই। দেখো, ওয়ালমার্ট মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পাবলিক লিমিটেড কোম্পানি। ওয়ালমার্ট কি? মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পাবলিক লিমিটেড কোম্পানি। প্রতিষ্ঠানটি পৃথিবীর বিভিন্ন দেশে দোকান পরিচালনা করেন। ওয়ালমার্ট বিশ্বের সর্ববৃহৎ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান। এছাড়া আয়ের দিক থেকেও এই ধরনের প্রতিষ্ঠানের মধ্যে এটি সবচেয়ে বড়। 1962 সালে স্যাম ওয়ালটন এটি প্রতিষ্ঠা করেন এবং 1972 সালে তা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে অন্তর্ভুক্ত হয়। খেয়াল করো, ওয়ালমার্ট সর্ববৃহৎ কর্মসংস্থান প্রদানকারী পাবলিক লিমিটেড কোম্পানি এবং যুক্তরাষ্ট্রের বৃহৎ
খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান। ওয়ালমার্ট বাংলাদেশের তৈরি পোশাক বিক্রি করে থাকে, আর বাকি তৈরি পোশাক তারা অন্যান্য সামগ্রী চীন, ভিয়েতনাম ও আশেপাশের অন্যান্য দেশ থেকে আমদানি করে তাদের ব্যবসা পরিচালনা করে। তাহলে আমরা কি জানতে পারলাম? এখন যদি পরীক্ষায় প্রশ্ন হয় যে ওয়ালমার্ট কি, ওয়ালমার্টের প্রতিষ্ঠাতা কে, তখন ওয়ালমার্টের প্রতিষ্ঠাতা সেম ওয়ালটন, আর ওয়ালমার্ট মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পাবলিক লিমিটেড কোম্পানি। দেখো, এছাড়াও আমাদের বাংলাদেশে কিছু বিখ্যাত উদ্যোক্তা আছে। উদ্যোক্তাদের মধ্যে অন্যতম হচ্ছেন বাংলাদেশের জহুরুল ইসলাম, আছেন আকিজ মিয়া, আকিজ গ্রুপের আকিজ মিয়া, আছেন স্যামসুন এইচ চৌধুরীর মতো উদ্যোক্তাগণ আমাদের গর্বের ধন। তাদের ইতিহাস খুঁজলে দেখা যাবে তারাও একদিন ছোট্ট উদ্যোক্তা হিসেবে এই ব্যবসা শুরু করেছিলেন। আমরা পরের ক্লাসে বা তার পরের ক্লাসে, অর্থাৎ এই চ্যাপ্টারের শেষ দিকে এদের অর্থাৎ জহুরুল ইসলাম, আকিজ মিয়া, স্যামসুন এইচ চৌধুরীর এর বিখ্যাত কিছু উদ্যোক্তাদের, মানে আমাদের দেশের উদ্যোক্তাদের, তারা কিভাবে এত বড় হয়েছেন ছোট থেকে, সেই সব কিছুই আমরা জানতে পারবো। এরপরে শিক্ষার্থীরা খেয়াল করো, আশা করি তোমরা সবাই আমার সাথেই আছো, বুঝতে পারছো। তোমাদের একটি কথা আগে বলে রাখি যে যারা আমাদের এই ক্লাসটিতে অন্তর্ভুক্ত হতে পারো না, তোমরা কিন্তু যেহেতু সময়ের কারণে বা কোনো ঝামেলার কারণে অন্তর্ভুক্ত হতে পারো নাই, তার মানে এই না যে আর ক্লাস করা যাবে না। অনলাইন ক্লাসগুলো কিন্তু থেকে যায়, অর্থাৎ তোমার যখন সময় হবে তখন তুমি দেখতে পারবা। তবে আমি আশা করি সবাই আমাদের সাথে যুক্ত আছো। দেখো, ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য খেয়াল করো। ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য, ফিচার্স অফ বিজনেস এন্টারপ্রেনিয়ারশিপ। দেখো, এখানে প্রথমেই দেয়া আছে যে মুনাফা অর্জন সংশ্লিষ্ট। দেখো, আমরা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এর প্রথম একটি চ্যাপ্টার পড়েছিলাম, ব্যবসার মৌলিক ধারণা। ওখানে একটি কথা ছিল যে ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য কি। আমরা সবাই জানি ব্যবসার মুখ্য উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। এখন খেয়াল করো, এখানে দেয়া আছে যে মুনাফা অর্জন সংশ্লিষ্ট। এখন আমি একটি ব্যবসা করব, ব্যবসার উদ্যোগ নিব, কিন্তু সেই ব্যবসাটিতে কোনো ধরনের মুনাফা হবে না, তাহলে কিন্তু সেই ব্যবসার উদ্যোগ নিয়ে কোনো লাভ নাই। অর্থাৎ আমাকে এমন ব্যবসায়ের উদ্যোগ নিতে হবে যেই ব্যবসাটি পরিচালনা করলে বা করলে মুনাফা অর্জিত হয়। তার মানে মুনাফা অর্জন সংশ্লিষ্ট অবশ্যই হতে হবে। 2 নম্বরে দেয়া আছে, খেয়াল করো, ঝুঁকি ও অনিশ্চয়তার আধিক্য। অবশ্যই ব্যবসা করতে গেলে ঝুঁকি আসবেই। ঝুঁকি আসার মানেই কি ব্যবসা বন্ধ করে দেয় তা কিন্তু নয়। ঝুঁকি আসবে, সেই ঝুঁকি নিয়েই, সেই রিস্ক নিয়েই আমাদের ব্যবসা পরিচালনা করতে হবে। দেখা যাবে একদিন না একদিন সেই ব্যবসা সফলতার দিকে অবশ্যই যাবে। খেয়াল করো, 3 নম্বরে দেয়া আছে নতুন ধারণার সাথে সম্পর্কযুক্ত। নতুন ধারণার সাথে সম্পর্কযুক্ত অর্থাৎ দিন যাচ্ছে, প্রতিদিনই আমাদের কিছু না কিছু নতুন নতুন জিনিস আসছে। তার মানে কি ব্যবসা উদ্যোগ আমি নিব, 5 বছর আগে একটি ঘটনা ঘটেছিল, সেইটার আলোকে কোনো কিছু আমি ব্যবসা পরিচালনা করতে যাব বা উদ্যোগ নিব, সেই ক্ষেত্রে হবে না। নতুন নতুন ধারণার সাথে সম্পর্ক রেখে আমাকে ব্যবসার উদ্যোগ নিতে হবে। 4 নম্বরে দেয়া আছে, দেখো, কৃতিত্ব অর্জন, বিশেষ সম্মান লাভ। অর্থাৎ তুমি একটি ব্যবসা করবে, উদ্যোগ নিলে, কিন্তু সেখান থেকে তুমি কৃতিত্ব অর্জন করলে কিন্তু সেখানে তুমি কোনো সম্মান পাচ্ছ না, তাহলে কিন্তু হবে না। কৃতিত্ব অর্জন করে বিশেষ সম্মান লাভ যদি হয় তবে সেই উদ্যোগটি যথাযথভাবে গ্রহণযোগ্যতা পাবে। এরপরে দেখো, সাফল্যের ইতিবাচক ফল যথেষ্ট। অর্থাৎ ব্যবসা উদ্যোগ আমি নিলাম, সাফল্যের দিকে গেলাম, সেই ফলটা অবশ্যই ইতিবাচক হতে হবে, নেগেটিভ হবে না, অবশ্যই পজিটিভ হবে, তবেই ব্যবসার উদ্যোগ নেওয়াটা সার্থক হবে। 6 নম্বরে দেওয়া আছে উদ্যোগ গতানুগতিক ব্যবসা কর্মকাণ্ড। উদ্যোগ গতানুগতিক ব্যবসা কর্মকাণ্ড, খেয়াল করো, অর্থাৎ ব্যবসায় যে নিত্য নৈমিত্তিক যে আমাদের ব্যবসাগুলো হচ্ছে, অর্থাৎ গতানুগতিক ভাবেই আমাদের বিভিন্ন ধরনের ব্যবসা কর্মকাণ্ডের উদ্যোগ গ্রহণ করতে হবে। এখন তোমরা যদি বইটা খুলে এই পয়েন্টসগুলো একবার বা 2 বার পড়ে নাও, তাহলে কিন্তু আশা করি তোমাদের সবটুকুই খুব সুন্দর মতো হবে। দেখো, আমরা আজকে অনেক কিছু কিন্তু শিখে ফেলেছি। প্রথমেই আমরা একটু যাচ্ছি, খেয়াল করো, প্রথমেই আমরা জেনেছিলাম আজকে উদ্যোগের ধারণা। এখানে প্রথমেই দেয়া ছিল
উদ্যোগের ধারণা কি ছিল। উদ্যোগের ধারণা আমি একটু রিক্যাপ করছি, সবাই একটু মনোযোগ দাও। উদ্যোগের ধারণাতে কি কি ছিল, যে কোনো নতুন চিন্তা মাথায় রেখে যখন কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ তা বাস্তবায়নের প্রয়াস নেন তাকে উদ্যোগ বলে। এরপরে ছিল রিচার্ড ক্যান্টিলন 1725 সালে সর্বপ্রথম অর্থনীতিতে উদ্যোগ বিষয়টি সংযোজন করেন, আর তাকেই ব্যবসা উদ্যোগের জনক বলা হয়। এছাড়া আমরা জেনেছিলাম অ্যালেন টিউরিং এর কথা, জেনেছিলাম মাইক্রোসফট নির্মাতা বিল গেটস এর কথা, তার সফটওয়্যারের কথা। এছাড়া ইতিহাস সম্পর্কে একটু জেনেছিলাম, যে ধারণার ক্রমবিকাশটিকে প্রথমে 3টি ভাগে ভাগ করা যায়: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। আর আধুনিক যুগ ছিল 3 ধরনের: অষ্টাদশ শতক, ঊনবিংশ শতক, বিংশ শতক। তারপরে জেনেছি ব্যবসা উদ্যোক্তা বা শিল্পোদ্যোক্তার ধারণা, যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ ব্যবসার বিষয়ে নতুন চিন্তা মাথায় নিয়ে তা বাস্তবায়ন উদ্যোগী হন। এখানে একটি ওয়ার্ডকে আমি গুরুত্ব দিতে বলেছিলাম, উদ্যোগী হন। এর আগেরটা ব্যবসা উদ্যোগ যেটা ছিল সেটা ছিল বাস্তবায়নের প্রয়াস নেন, আর এখানে হবে উদ্যোগী হন। তাকে ব্যবসা উদ্যোক্তা বলে বা শিল্প উদ্যোক্তা বলে। বিখ্যাত কয়েকজনের উদ্যোক্তাদের নাম পড়েছি। ভারতের টাটা কোম্পানির প্রতিষ্ঠাতা ছিল জামশেদ টাটা, কেএফসির প্রতিষ্ঠাতা ছিল হার্লেন স্যান্ডার্স। বিখ্যাত উদ্যোক্তা আরেকজন ছিলেন ওয়ালমার্টের প্রতিষ্ঠাতা সেম ওয়ালটন। তারপরে ছিল বাংলাদেশের কিছু উদ্যোক্তাদের নাম। বাংলাদেশের জহুরুল ইসলাম ছিল আকিজ গ্রুপের মালিক, যিনি আকিজ মিয়া, স্যামসন এস চৌধুরীর মতো উদ্যোক্তাগণ আমাদের গর্বের। এরপরে আমরা পড়েছি ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবটুকুই ভালো মতো বুঝতে পেরেছ, শুরু থেকেই ক্লাসটি করেছ। যারা ক্লাসটি আজকে করতে পারো নাই তারা অবশ্যই পরবর্তীতে ক্লাসটি করে নিবে। আর তোমাদেরকে একটি বাড়ির কাজ আমি দিয়েছি। বাড়ির কাজটা হচ্ছে ব্যবসা উদ্যোগের ক্রমোন্নতির যে ইতিহাসটা আছে সেই ইতিহাস থেকে তোমাদের 15টি এমসিকিউ প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে। সেই প্রশ্নগুলো আমাকে অবশ্যই দেখাবে। যদি তোমরা হয়তো বা ভাবছো যে অনলাইন ক্লাস কে করছি বা কে করছো না, দেখা যাচ্ছে না, কিন্তু মনে রাখতে হবে একটা জিনিস, যে তোমাদের যে বাড়ির কাজটি আমি দিয়েছি সেই বাড়ির কাজের ভিত্তিতে অনেক কিছুই কিন্তু ডিপেন্ড করছে। এবং আশা করি তোমরা সবাই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবে, প্রত্যেকটি ক্লাস মনোযোগ দিয়ে করবে। প্রত্যেকটি ক্লাসে শেয়ার, কমেন্ট সবকিছু করলে আমরা বুঝতে পারবো তোমরা ক্লাস করছো কিনা। আর আমরা খুব দ্রুতই তোমাদের সাথে, মেইন কথাটা হচ্ছে যে তোমাদের সাথে খুব দ্রুতই আমরা আশা করছি আর কি, যদি আল্লাহ চাহে খুব দ্রুতই আমাদের দেখা হবে। আমরা সেই পর্যন্ত ভালোই থাকবো সবাই, আশা করি খুব দ্রুতই যেন এই মহামারী থেকে আমরা পরিত্রাণ পাই। আল্লাহর কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকবে, ঘরে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, তাহলে তোমরা এই করোনা ভাইরাস থেকে বাঁচতে পারবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।